হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোকাস স্টাডি ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ইন্ডিয়ান পলিটিতে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং মিসলেনিয়াস এক্সাম, বিসিএস প্রিলিমস বা বিসিএস মেন, ডব্লিউবিপি, কেপি এবং ক্লার্কশিপ এবং পঞ্চায়েতে যে সমস্ত এক্সাম আছে সমস্ত এক্সামের জন্য এগুলো ইম্পর্টেন্ট। তো বেশি কথা নয়, চলো কোশ্চেনগুলো আজকে দেখে নিই। কোশ্চেন নাম্বার 1, সাম্যের অধিকার সংবিধানের কোন কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? অপশান এ দেখো 14 থেকে 18, অপশান বি 20 থেকে 22, অপশান সি 19 থেকে 22, অপশান ডি 23 থেকে 24। তো সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি, এই যে কথাটি বলা হয়েছে আর্টিকেল 14 থেকে 18, আর্টিকেল 14 থেকে 18, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন এবার দেখে নেব, শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানে কোন ধারায় উল্লিখিত হয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকার, যদি শোষণ হয় তার বিরুদ্ধে তোমার একটা অধিকার আছে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। বর্তমানে ফান্ডামেন্টাল রাইট হয়েছে 6টি, আগে ছিল 7টি, বা এটা হচ্ছে মৌলিক অধিকার। ফান্ডামেন্টাল রাইট মিনস মৌলিক অধিকার, এটা হচ্ছে 6টি, আগে সেটা 7টি ছিল। তো বর্তমানে সম্পত্তি অধিকারকে বাদ দেওয়া হয়েছে, তাই এটা হচ্ছে এখন 6টি আছে। তো শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানে কোন কোন ধারা উল্লিখিত হয়েছে? অপশান 19 থেকে 22, অপশান বি 23 থেকে 24, অপশান সি 25 থেকে 28, অপশান ডি 29 থেকে 30। তো এটা সঠিক অ্যান্সার অপশান বি, 23 থেকে 24 নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সংবিধানে কোন ধারায় উল্লিখিত হয়েছে? সাংবিধানিক প্রতিবিধান, অন্যায় হচ্ছে তোমার বিরুদ্ধে, তোমার ফান্ডামেন্টাল রাইট লঙ্ঘন করা হচ্ছে, তাহলে তুমি কোন আর্টিকেলের বিরুদ্ধে তার প্রতিবিধান করবে? অপশান এ 19, অপশান বি 20, অপশান সি 21 না 32। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি 32, আর্টিকেল নাম্বার 32, সাংবিধানিক প্রতিবিধানের অধিকারের কথা বলা হয়েছে। আর এই আর্টিকেল 32কে আম্বেদকর বলেছেন সোল অ্যান্ড হার্ট অফ কনস্টিটিউশন। আম্বেদকর হচ্ছে যে কনস্টিটিউশন বানানোর জন্য যে কমিটি বা ড্রাফটিং কমিটি গঠন করেছিল, সেই কমিটির চেয়ারম্যান ছিলেন, তাকে বলা হয় আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ইন্ডিয়ান মডার্ন মনু। নেক্সট কোশ্চেন দেখো, সংবিধানের কোন কোন ধারা কোনো অবস্থাতে স্থগিত রাখা যায় না? তাহলে কোন কোন আর্টিকেল বা ধারা কোনো অবস্থাতেই, এমনকি যদি এমার্জেন্সি হয়, ন্যাশনাল এমার্জেন্সি হোক বা স্টেট এমার্জেন্সি হোক, কোনো অবস্থাতেই এটা স্থগিত করা যায় না। তো সেই আর্টিকেলগুলো কোনটি? অপশান এ দেখো 14-15, অপশান বি 16-17, অপশান সি 20-21, অপশান ডি 29-30। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি 20 এবং 21, এই আর্টিকেল দুটো কোনো অবস্থাতেই স্থগিত রাখা যায় না। এই কোশ্চেনের ডিরেক্ট বিভিন্ন এক্সামে কিন্তু এসছে, আগামী এক্সামেও আসার কিন্তু সম্ভাবনা প্রচণ্ড, তাই তোমরা একটু ভালোভাবে দেখে নিও। এখানে যে সমস্ত কোশ্চেনগুলো দেওয়া আছে সমস্ত কোশ্চেন হচ্ছে ইম্পর্টেন্ট এবং সমস্ত কোশ্চেন কোনো না কোনো এক্সামে এসছে। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন নিচের কে মৌলিক অধিকার রদ করতে পারে? তো অপশানে দেখো মুখ্যমন্ত্রী, অপশান বি হাইকোর্ট, অপশান সি রাজ্যপাল, অপশান ডি রাষ্ট্রপতি। তো মৌলিক অধিকার রদ করতে পারেন অপশান ডি রাষ্ট্রপতি, সঠিক অ্যান্সার অপশান ডি। মুখ্যমন্ত্রী বা হাইকোর্ট বা রাজ্যপাল এগুলো করতে পারে না। নেক্সট, এমনকি প্রধানমন্ত্রীও করতে পারেন না। কোশ্চেন নাম্বার 6, মৌলিক অধিকারগুলিকে সংশোধন করতে পারে কি? অপশান এ দেখো সংসদ, অপশান এ মুখ্যমন্ত্রী, রাজ্যপাল না রাষ্ট্রমন্ত্রী। তো মৌলিক অধিকারগুলোকে সংশোধন করার একমাত্র অধিকার হচ্ছে সংসদের, সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সংসদ, পার্লামেন্ট। নেক্সট দেখো, ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যগুলি সংবিধানে কোন পার্টে বর্ণিত হয়েছে? তো এই যে মৌলিক কর্তব্য, এটা নেওয়া হয়েছে ইউএসএসআর বা রাশিয়া থেকে এই জিনিসটা নেওয়া হয়েছে, মৌলিক কর্তব্য। তো সংবিধানের কোন পার্টে? অপশানের 3য়, এটা হচ্ছে 4র্থ, একটা অপশান হবে 4র্থ এ পার্ট নাম্বার, হ্যাঁ, অপশান ডি হচ্ছে 5ম। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি 4র্থ এ। আর্টিকেল কত হবে? আর্টিকেল হচ্ছে 51A। এখানে মোট 11টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। আমাদেরকে শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার গ্রহণ করলে হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের নাগরিক হিসাবে আমাদের কিছু মৌলিক কর্তব্য আছে। সেই মৌলিক কর্তব্য সংখ্যা হচ্ছে 11টি, যেটা সংবিধানের 4র্থ পার্টে এবং 51A আর্টিকেলে লিপিবদ্ধ আছে। আর পার্ট 3য় পার্টে কী আছে? তাহলে 3য় পার্ট আছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটের কথা বলা হয়েছে। আর শুধু 4র্থ পার্টে আছে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। আর 5মে আছে সেন্ট্রাল গভর্নমেন্ট। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 7 হলো, এবার আমরা 8 কোশ্চেন দেখে নেব। কোশ্চেন নাম্বার 8,
কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয়? তাহলে যে মৌলিক কর্তব্য এটা প্রথমে ছিল না ভারতীয় সংবিধানে, এটা পরবর্তীকালে যোগ করা হয়েছে 42তম সংবিধান সংশোধন মানে এটা 1976 সালে এটা যোগ করা হয়েছে। তো কোন কমিটি এই যে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার জন্য মানে সুপারিশ করেছিল? অপশান এ দেখো শরণ সিং কমিটি, অপশান বি অশোক মেহতা কমিটি, সাকারিয়া কমিশন, না বলরাম জাখো কমিটি। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ শরণ সিং কমিটি। এই কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাটি যোগ করা হয়। আর মৌলিক কর্তব্যের বিষয়টি নিয়েছে রাশিয়া থেকে। তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে যে বিচার ব্যবস্থা ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি, বিচার ব্যবস্থার স্বাধীনতা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অবশ্যই কমেন্ট বক্সে উত্তর লিখে জানাবে। সংবিধানের 42তম সংশোধনীর মাধ্যমে কটি নির্দেশাত্মক নীতি সংবিধানের চতুর্থ অংশে সংযুক্ত হয়? তো 42তম সংশোধনীর মাধ্যমে কটি নির্দেশাত্মক নীতি সংবিধানের চতুর্থ অংশে সংযুক্ত হয়? এটা হয়েছিল 4টি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশাত্মক নীতিগুলির সাথে কোন দেশের সংবিধানে বর্ণিত ধারণা মিল হয়েছে? একটু আগে বললাম যে ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা পার্ট নম্বর 4-এ আছে, সেটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি আয়ারল্যান্ড। তাহলে নিশ্চয় আয়ারল্যান্ড দেশের সংবিধানে সেই সমস্ত বিষয়গুলো আছে। তাহলে ভারতের সংবিধানের সঙ্গে আয়ারল্যান্ডের সংবিধানের এই বিষয়টা মিল আছে। নেক্সট কোশ্চেন দেখো, কোন মামলায় সুপ্রিম কোর্ট এই মর্মে রায়দান করে যে মৌলিক অধিকার ও নির্দেশাত্মক নীতি একে অপর সহায়ক? তাহলে মৌলিক অধিকার আর মৌলিক যে নির্দেশাত্মক নীতি, মৌলিক অধিকার ও নির্দেশাত্মক নীতি একে অপর সহায়ক মানে কমপ্লিমেন্টারি অফ ইচ আদার। তো অপশান দেখো গোলকনাথ মামলা, অপশান বেউবায়ু মামলা, আর এখানে অপশান সি হবে মিনার্ভা মিলস মামলা আর কেশবানন্দ ভারতী মামলা। কেশবানন্দ ভারতী মামলা হচ্ছে বেসিক স্ট্রাকচারের কথা বলা যায়, খুবই ইম্পর্ট্যান্ট যে কেশবানন্দ ভারতী মামলা। আর এটার সঠিক অ্যান্সার অপশান সি মিনার্ভা মিলস মামলা। নেক্সট কোশ্চেন দেখো, মৌলিক অধিকার ও নির্দেশাত্মক নীতির মধ্যে বিরোধ সৃষ্টি হলে কোনটি, মানে এটা কোনটি না, কোনটি বাতিল বলে গণ্য হয়? নির্দেশাত্মক নীতির সঙ্গে মৌলিক অধিকার যদি সংঘর্ষ হয় তাহলে কোনটি বাতিল হবে? অপশানে দেখো নির্দেশমূলক নীতি, অপশান বি মৌলিক অধিকার, অপশান সি উভয় বাতিল, উভয় বলবৎ থাকবে। তো বাতিল হয়ে যাবে নির্দেশাত্মক নীতি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। মৌলিক অধিকার কোনো সময় বাতিল হবে না, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর দেখো 13, কত নম্বর ধারায় মুদ্রাযন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা স্বীকৃত হয়েছে? মুদ্রাযন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা স্বীকৃত হয়েছে কোন আর্টিকেলে? আর্টিকেল 19, আর্টিকেল 21, 28, 29। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ আর্টিকেল 19। আর্টিকেল 19 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এটা কি মত প্রকাশের স্বাধীনতা, খুব ইম্পর্ট্যান্ট যে মত প্রকাশের স্বাধীনতা আর্টিকেল নম্বর 19। তারপর সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতা, তারপর সংগঠন গড়ার স্বাধীনতা, তারপর ভারতের বিভিন্ন জায়গায় চলার স্বাধীনতা, যে কোনো পেশা অবলম্বন করার স্বাধীনতা, এই সমস্ত অধিকারগুলো এখানে দেওয়া হয়েছে। ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত উপায়ে নির্বাচিত হন। অপশান এ দেখো প্রত্যক্ষভাবে বা জনগণের দ্বারা, অপশান বি পার্লামেন্টের 2 কক্ষ দ্বারা যৌথভাবে, মানে পার্লামেন্টের 2 কক্ষ যে সদস্য বা সাংসদ তাদের দ্বারা, অপশান সি পার্লামেন্টের উভয় কক্ষ ও রাজ্য আইনসভা নিম্ন কক্ষে নির্বাচিত সদস্যবৃন্দ নিয়ে গঠিত বিশেষ নির্বাচক মণ্ডলী দ্বারা, অপশান ডি উভয় কোনোটি নয়। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি পার্লামেন্টের উভয় কক্ষ, মানে যে রাজ্যসভা এবং লোকসভা যে এমপি, এই এমপি প্লাস রাজ্য বিধানসভা লেজিসলেটিভ অ্যাসেম্বলি এমএলএ নির্বাচিত হতে হবে, কিন্তু যদি মনোনীত হয় তাহলে কিন্তু পার্লামেন্ট রাষ্ট্রপতি ভোট দিতে কিন্তু পাবে না। তাই এখানে বলা হয়েছে নির্বাচিত। খুব ভালোভাবে কোশ্চেনটা দেখে নেবে যে নির্বাচিত না সকল সদস্য কথা বলা হয়েছে, কিন্তু এখানে বলতো সকল সদস্য, কিন্তু হতো না। যদি আর একটা অপশন নির্বাচিত, তাহলে নির্বাচিতই অ্যান্সার হতো। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে পার্লামেন্টের উভয় কক্ষ রাজ্য আইনসভা নিম্ন কক্ষে নির্বাচিত সদস্যবৃন্দ নিয়ে গঠিত বিশেষ নির্বাচক মণ্ডলী দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন যদি তিনি এই মর্মে, তাহলে রাষ্ট্রপতি কখন জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সি জারি করতে পারেন? অপশানে দেখো প্রধানমন্ত্রী লিখিত পরামর্শ লাভ করলে, অপশান বি ইউনিয়ন ক্যাবিনেটের লিখিত পরামর্শ লাভ করলে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি লিখিত পরামর্শ লাভ করলে, না লোকসভার স্পিকার লিখিত পরামর্শ লাভ করলে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি ইউনিয়ন ক্যাবিনেটের লিখিত পরামর্শ লাভ করলে রাষ্ট্রপতি গোটা দেশে বা দেশে কোনো একটা রাজ্যে বা কোনো একটা অংশে জরুরি অবস্থা জারি করতে পাবেন। আর ন্যাশনাল ইমার্জেন্সি এটা হচ্ছে আর্টিকেল 352, স্টেট ইমার্জেন্সি হচ্ছে আর্টিকেল 356, আর ইকোনমিক ইমার্জেন্সি হচ্ছে
360 মনে রাখবে। একটা জিনিস এখানে মনে রাখবে যে 3বার ন্যাশনাল ইমার্জেন্সি ডাকা হয়েছে, আর স্টেট ইমার্জেন্সি 100 বেশি ডাকা হয়ে গেছে, আর প্রথম ডাকা হয়েছে পাঞ্জাবে, আর ইকোনমিক ইমার্জেন্সি ডাকা হয়নি। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 16, ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন। ভারতের যে প্রতিরক্ষা বাহিনী যে স্থলবাহিনী, বিমান বাহিনী আর নৌবাহিনী, এই 3 বাহিনীর সুপ্রিম কমান্ডারকে স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রতিরক্ষা মন্ত্রী না 3 সেনাপ্রধান? 3 বাহিনী যে 3 বাহিনীর সেনাপ্রধান আছে তারা। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? তো সুপ্রিম কমান্ডার হবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির নির্দেশ ছাড়া বা লিখিত নির্দেশ ছাড়া কোনো দেশের সঙ্গে, বিদেশি কোনো রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করা যায় না। তাহলে এই যে 3 বাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন রাষ্ট্রপতি। নেক্সট কোয়েশ্চেন দেখো, বর্তমানে যিনি ভারতের রাষ্ট্রপতি আছেন তিনি কততম রাষ্ট্রপতি? কমেন্টে অবশ্য লিখে জানাবে। তোমাদের কাছে এটা কোশ্চেন থাকলো। দেখো, রাষ্ট্রপতি জারি করা জরুরি অবস্থার ঘোষণাকে কত দিনের মধ্যে সংসদে উভয় কক্ষে প্রতিটিতে অনুমোদনের জন্য উত্থাপন করতে হয়? রাষ্ট্রপতি যে ন্যাশনাল ইমার্জেন্সি বলো, স্টেট ইমার্জেন্সি বা ইকোনমিক ইমার্জেন্সি লাগু করবেন তা কত দিনের মধ্যে সংসদের উভয় কক্ষে অনুমোদন লাগবে? অপশান এ 1 মাস, অপশান বি 2 মাস, সি 6 মাস, অপশান ডি জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে 1 মাস, বাকি দুটি জরুরি অবস্থার ক্ষেত্রে 2 মাস। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। সঠিক অ্যান্সার অপশান ডি। এবার দেখে নেব কোশ্চেন নাম্বার 18, কে রাজ্যসভা লোকসভা যৌথ অধিবেশন আহ্বান করেন? তো রাজ্যসভা এবং লোকসভা যৌথ অধিবেশন কে আহ্বান করেন? তো এটার সঠিক অ্যান্সার কী হবে? অপশানে দেখো লোকসভা স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান, রাষ্ট্রপতি না অ্যাটর্নি জেনারেল। তো যখন কোনো একটা বিল পাসের ক্ষেত্রে রাজ্যসভা এবং লোকসভার মধ্যে অমিল হয় বা বিল পাস হয় না, তখন রাষ্ট্রপতি তাদের 2 সভাকে ডেকে একটা যৌথ অধিবেশন ডাকেন। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন দেখে বা নেক্সট কোশ্চেন দেখে নেব, কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 আছে লোকসভা কার্যকালের মেয়াদ। তো লোকসভা সাধারণত কার্যকালের মেয়াদ 5 বছর। তো এই 5 বছর শেষ হওয়ার আগে লোকসভা ভেঙে দিতে পারেন কে? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি প্রধানমন্ত্রী সুপারিশে রাষ্ট্রপতি, লোকসভা স্পিকার সুপারিশে রাষ্ট্রপতি। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, প্রধানমন্ত্রী সুপারিশে রাষ্ট্রপতি। সঠিক অ্যান্সার হলো অপশান সি। কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 বলছে ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি দুজনেই যদি অনুপস্থিত থাকেন, মানে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনেই যদি অনুপস্থিত থাকেন বা অসুস্থ হন, তাহলে কার্যনির্বাহী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব কে পালন করবেন? অপশানে যে লোকসভা অধ্যক্ষ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ইউপিএসসি চেয়ারম্যান না প্রধানমন্ত্রী? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। যেমন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এম হিদায়তুল্লাহ, তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মনে রাখবে এম হিদায়তুল্লাহ। এবার দেখো, কোনো রাজ্যের শাসনতান্ত্রিক প্রধানের পদে রাজ্যপালকে নিয়োগ করার সময় প্রথা অনুসারে রাষ্ট্রপতি কার সাথে আলোচনা করবেন? তো রাজ্যপালকে নিয়োগ করার সময় রাষ্ট্রপতি কার সঙ্গে আলোচনা করবেন? সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে, সংশ্লিষ্ট রাজ্যের প্রাক্তন রাজ্যপালের সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে? তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবে যে আমি আপনার রাজ্যে একজন রাজ্যপাল পাঠাচ্ছি, দেখেন পছন্দ হচ্ছে কিনা, এরকম একটা ব্যাপার। 21 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 22। কোয়েশ্চেন নাম্বার 22 বলছে ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজ্যপাল তার সমস্ত কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকবেন? তাহলে অঙ্গরাজ্যের রাজ্যপাল যে কাজ করবেন, তো তিনি তার কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকবেন? রাজ্যের আইনসভার কাছে, অপশান বি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্যের মন্ত্রী পরিষদের কাছে না রাষ্ট্রপতির কাছে? তো সঠিক অ্যান্সার অপশান ডি, রাষ্ট্রপতির কাছে, যেহেতু রাষ্ট্রপতি তেনাকে নিয়োগ করেছেন এবং রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী রাজ্যপালের মেয়াদ। রাষ্ট্রপতি যখন ইচ্ছা তেনাকে ট্রান্সফার করতে পারেন এক জায়গা থেকে অন্য জায়গায়। তাহলে তার কার্যকালের মেয়াদ কোনো নির্দিষ্ট নেই, এটা হচ্ছে রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর সবসময় নির্ভর করবে। এবং রাজ্যপাল যদি তার রেজিগনেশন বা পদত্যাগ করতে চায়, তাহলে তার রেজিগনেশন পত্র তিনি রাষ্ট্রপতির কাছে জমা দেবেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোনো কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হলে তা পূরণ করতে হবে। তাহলে কোনো কারণে রাষ্ট্রপতি পদ যদি শূন্য হয়ে যায়, তাহলে কত দিনের মধ্যে সেটা পূরণ করতে হবে? 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে না 14 দিনের মধ্যে? তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, 6 মাসের মধ্যে। রাষ্ট্রপতি পদ যদি শূন্য হয়ে যায় কোনো কারণে, মৃত্যু হতে পারে বা রেজিগনেশন হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে বা ইমপিচমেন্ট হতে পারে, তাহলে সেটা 6 মাসের মধ্যে পূর্ণ করতে হয়। ইমপিচমেন্টের কথা যখন আসলো, তো
আর্টিকেল নাম্বার 61-তে রাষ্ট্রপতি ইমপিচমেন্টের কথা বলা হয়েছে, এটা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 24। কোয়েশ্চেন নাম্বার 24, রাজ্যপাল যদি তার কার্যকালের মেয়াদ বা টার্ম শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চান তাহলে কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করবেন? তো সঠিক অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতির কাছে, আর দেখার কিছু দরকার নেই। রাজ্যপাল তার রেজিগনেশন দেবে রাষ্ট্রপতির কাছে, এটাই হচ্ছে নিয়ম। রাষ্ট্রপতি বা কার কাছে দেবে? রাষ্ট্রপতি রেজিগনেশন দেবে উপরাষ্ট্রপতির কাছে, উপরাষ্ট্রপতি আবার দেবে রাষ্ট্রপতির কাছে, এইভাবেই চলতে থাকবে। যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের 24টি কোশ্চেনের আলোচনা। তোমাদের কোশ্চেনগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।